পুলিশ ভ্যানের পেছনে বেঁধে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যায়, হাজার হাজার মানুষের সামনে। থানায় নিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছে ঝুলিয়ে আমাকে লাঠিপেটা করতে থাকে। আমার শরীর রক্তাক্ত হয়। আমার বাবা সংবাদে কাজ করতেন। ওই সময় সেই ৭০-এর নির্বাচনের পর থেকে আব্বা তার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে সংগঠিত করার চেষ্টা করতেন। আমার বাবার কাছেই আসলে বঙ্গবন্ধুর কথা শোনা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় গণহত্যা, পরবর্তীতে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার এই বঙ্গবন্ধুর আজীবন লালিত যে স্বপ্ন বাংলার স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জন করে, এগুলো আমার বাবার কাছ থেকে আসলে আমার শোনা। বাবা এই প্রতিদিন আমাকে রাতে অফিস থেকে ফিরে এ বিষয়ে কথা বলতেন, বঙ্গবন্ধুর ত্যাগের ব্যাপারে, বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে আমাকে বোঝানোর চেষ্টা করতেন। মূলত সেই থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং অত্যন্ত ছোটোবেলায় আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় প্রথম গ্রেপ্তার হই। এখানে ছাত্রলীগের পক্ষ থেকে সাভারে ৭৫ পরবর্তী সময়, ওটাই ছিল ছাত্রলীগের সাভারে প্রথম একটি সমাবেশ। ২১শে ফেব্রুয়ারিতে সে সমাবেশটি হয়েছিল ওদরচন্দ্র স্কুলের শহীদ মিনারের পাদদেশে। সেখান থেকে আমি প্রথম গ্রেপ্তার হই বিশেষ ক্ষমতা আইনে। পরবর্তীতে আমি সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাভার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করি। এইভাবে আমার পথ চলায় তখন সেই নিঃসীম অন্ধকার সাভারের রাজনীতিতে বিএনপির ভয়াবহ অত্যাচার, বিএনপির ঘাঁটি হিসেবেই সাভারটা তখন পরিচিত ছিল। সাভারের আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা মাঠে আসতে সাহস করতেন না। আমার কাছে মনে হতো যে একটা মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবন সমস্ত কিছু এই বাঙালির জন্য উৎসর্গ করেছেন। যৌবনের সোনালী দিনগুলো তিনি কখনো কারাগারে, কখনো আত্মগোপনে, কখনো আন্দোলন, বাঙালির মুক্তির আন্দোলনের জন্য তিনি সব সময় নিজেকে আপনার জীবন বাজি রেখে এবং জীবনকে উৎসর্গ করে দেওয়ার যে চেষ্টা, সেটা তিনি করে গেছেন। আমার মনে হতো যে এই মানুষটাকে কেন সপরিবারে হত্যা করা হবে, আবার তার বিচার চাওয়া যাবে না, এই ধরনের একটা পৈশাচিক আইন একটা স্বাধীন দেশে এই সভ্য যুগে থাকতে পারে না। তখন আমি সাভারে, সেটা আওয়ামী লীগ না ছাত্রলীগের, আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে প্রথম বাংলাদেশে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল আহ্বান করি এবং সেই হরতাল সেই সময় পালিত হয়েছিল। রাতে আবার আমাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির সময় অগণিতবার আমাকে অযথা মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারের অন্য সদস্য, আমার ভাই, ছোট ভাই সমর, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তার বিরুদ্ধে এবং আমার যারা সহকর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিদিন প্রতিনিয়ত আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হতো এবং বারবার আমাকে কারা নির্যাতিত হতে হয়েছে। এমনকি এই ছাত্র দলে যোগদানের জন্য এই বিএনপির তখন নাজমুল হুদা, আমানুল্লাহ আমানেরা আমাকে প্রস্তাব দেয় বিভিন্ন মানুষের মাধ্যমে এবং আমার কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে। সেই প্রস্তাবে আমি রাজি না হয় আমাকে হঠাৎ করে ভোরবেলা বাড়ি থেকে পুলিশ ভ্যানের পেছনে বেঁধে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যায়,
হাজার হাজার মানুষের সামনে থানায় নিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছে ঝুলিয়ে আমাকে লাঠিপেটা করতে থাকে। আমার শরীর রক্তাক্ত হয় এবং অর্ধউলঙ্গ অবস্থায় তারা আমার কাপড় কেটে দেয়, চুল কেটে দেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তারা আপত্তিকর মন্তব্য করে তৎকালীন পুলিশ, এই বেগম খালেদা জিয়ার পুলিশ। আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তৎকালীন আওয়ামী লীগের যারা আইনজীবী আছেন তারা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আইনি লড়াই করে আমাকে মুক্ত করেন। এইভাবে আমাকে প্রায় এই বিএনপি, জামাত এবং এরশাদের সময় মিলে আমাকে টোটাল 6.5 বছর আমাকে কারা নির্যাতিত হতে হয়েছে। কিন্তু আমি কোনোদিন আদর্শচ্যুত হই নাই, কারণ মুক্তিযুদ্ধের সময় আমার বাবা এই সংবাদে তার মুক্তিযুদ্ধের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে লেখার কারণে আমাদের যে বসত বাড়ি হেমায়তপুরে, সেটা পাক হানাদার বাহিনীরা আব্বাকে খুঁজে না পেয়ে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেয়। আমি যখন একটু বুঝতে শিখেছি তখন আমরা দেখতাম যে আমরা অন্য মানুষের বাড়ির বারান্দায় অথবা ওই আমাদের দেশে জানলা বলে ওর নিচে আমরা সপরিবারে থেকেছি। পরবর্তীতে আমাদের আত্মীয় স্বজনের সহযোগিতায় আমাদের চলতে হয়েছে এবং সাভারকে এই বিএনপি জামাত মুক্ত একটা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং আওয়ামী লীগের ঘাঁটি করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সহকর্মীদের অনেক যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে, মিথ্যা মামলায় বারবার নির্যাতিত করতে হয়েছে। কিন্তু আমি কোনোদিন মাথা নোয়াইনি, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, লালন করি এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে বাংলাদেশ পৌঁছতে পারবে। আমি 5 বছর সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। জনগণ আমাকে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আমি পালন করেছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি শতভাগ সততার সাথে এই দায়িত্ব পালন করেছি এবং আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা পরিষদকে সার্বজনীন করতে পেরেছি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাভার উপজেলা, সেটা আমি অফিসের বাইরে এসে রাজনীতির মাঠে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যখন আমি উপজেলা পরিষদের চেয়ারে বসেছি তখন আমি সকল মানুষের, সাভারের সকল নাগরিকের, সম্মানিত নাগরিকদের সকল কথা, তাদের যে চাওয়া পাওয়া চাহিদা, এটা মন দিয়ে শোনার চেষ্টা করেছি। একজন মানুষ, আমি বিভিন্ন সভা সমাবেশে বলেছি যে সাভার উপজেলায় যদি একজন মানুষ বলতে পারে যে আমি উপজেলা চেয়ারম্যান রাজীবের কাছে গিয়েছিলাম, সে আমার কথাটি মনোযোগ সহকারে শুনে নাই এবং আইনের মধ্যে থাকলে সমস্যার সমাধান করে দেন নাই। এটা যদি একজন, আমি নির্বাচনের আগেও বলেছি, একজন মানুষও যদি বলতে পারে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তাহলে আমি সকাল থেকে রাত 10টা অবধি সাভারের মানুষের, সাধারণ মানুষের সেবা দিয়েছি এবং আমি মনে করি সাভার উপজেলার মানুষ তার প্রতিদান আমাকে দিয়েছেন, সম্মান আমাকে দিয়েছেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষের যে চাহিদা, ন্যায়সঙ্গত চাহিদা, সেটা যদি আপনি সম্মানের সাথে, প্রতিটি জনপ্রতিনিধি বাংলাদেশের সম্মানের সাথে গ্রহণ করে এবং তা সমাধানের চেষ্টা করে, মানুষ তাকে সম্মানিত করে। এবং আগামীতেও আমি এই বিগত 5 বছরের যে আমার যে কর্মধারা, এটা পালনের ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। পরিবর্তন তো আমি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অনেক কিছুই পরিবর্তন এনেছি। আপনি দেখবেন আমরা সরকারি খাল উদ্ধার করেছি। সাভার উপজেলা সৃষ্টি হয়েছে 1985 সালে। 85 সালের পর এই এতগুলো বছরে, আমার 5 বছরে, বিগত এই 5 বছরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুলের ভবন, মসজিদ, মাদ্রাসা সহ যে সেবামূলক যে
আপনার খাতগুলো সেইখানে যে অর্থ আমি বরাদ্দ দিয়েছি এবং যে প্রকল্প আমি বাস্তবায়ন করেছি, এটা বিগত আমার এই 5 বছরের আগে 85 সালের পর থেকে এ পর্যন্ত এটা হয়নি, যেটা আমি করতে পেরেছি। এবং আমার এই কর্ম পরিকল্পনা কর্মধারা অব্যাহত রাখবো আগামী 5 বছর ইনশাআল্লাহ, সাভারের সকল মানুষের সহযোগিতায়। আর সাভারে যেটা আপনার একটা সমস্যা, যেগুলো সামাজিক সমস্যা, এত বড় উপজেলা, প্রায় 1 কোটি মানুষ এখানে বসবাস করে, প্রায় 10 লক্ষ ভোটার, এখানে কিছু সামাজিক সমস্যা আছে। সেগুলো আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা মাননীয় সংসদ সদস্য আছেন, সকল পর্যায়ের জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, কাউন্সিলর, সকলকে সাথে নিয়ে যে সামাজিক সমস্যাগুলো আছে এগুলোও যাতে ধীরে ধীরে নির্মূল করতে পারি, সেই রাস্তায় আমরা হাঁটব ইনশাআল্লাহ।